সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এল ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া বিমানে নজরদারি নিরাপত্তায় কোনো ত্রুটি ছিল? ডিজিসিএ যা জানালো। 41 দিনের অপেক্ষা শেষে খুলল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, নয়া সংযোজন বাণী। আবার এয়ার ইন্ডিয়ার বিমান যান্ত্রিক ত্রুটি, লন্ডন ও প্যারিসগামী 2টি উড়ান বাতিল। হতে পারে বড়সড় হামলা, অবিলম্বে তেহরান খালি করার নির্দেশ ট্রাম্পের। খেতে দেয় না পরিবার, হাতে পায়ে শিকল বেঁধে রাখে। স্বামী ছেলে পুত্রবধূর অত্যাচারে স্বেচ্ছামৃত্যু চাইলেন বৃদ্ধা। হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় কি পদক্ষেপ জানালো আন্তর্জাতিক আদালত। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। গত সপ্তাহে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে 242 জন যাত্রী এবং ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি জনবহুল সিভিল হাসপাতাল এবং বেজে মেডিকেল কলেজের ডাক্তার এবং নার্সিং কর্মীদের আবাসিক কোয়ার্টারের উপর ভেঙে পড়ে। এরপরে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরেই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানের উপর নজরদারি নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়ার শহরে 33টি বোয়িং 787 থেকে 8 এবং 787-9 বিমান রয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষক সংস্থা ডিজিসিএ মঙ্গলবার জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানের নজরদারিতে বা নিরাপত্তায় বড় ধরনের কোনো ত্রুটি পাওয়া যায়নি। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিম লাইনারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এয়ার ইন্ডিয়া 787 বছরের উপর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এয়ার ইন্ডিয়া 787 বহরের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়। এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানের উপর সাম্প্রতিক নজরদারিতে কোনো বড় ধরনের নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি পাওয়া যায়নি। বিমান এবং সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় নির্ধারিত নিরাপত্তা মান মেনে চলার প্রমাণ পাওয়া গিয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর বা ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে মামলার মাঝেই মঙ্গলবার থেকে খুলে গেল স্নাতক ভর্তি কেন্দ্রীয় পোর্টাল। wppcap.in পোর্টাল থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এই পোর্টালের সাহায্যে রাজ্যে 460টি কলেজ ও 17টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে। বুধবার দুপুর 2 থেকে আবেদন করা যাবে। মোট 2 দফায় ভর্তি প্রক্রিয়া চলবে। 18 জন দুপুর 2 থেকে আবেদন ও রেজিস্ট্রেশন চলবে। 1 জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। 6 জুলাই কলেজের বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দের প্রক্রিয়া হবে। 6 জুলাই থেকে 12 জুলাই সেই সব বরাদ্দ সিটে ভর্তি প্রক্রিয়া চলবে। 17 জুলাই আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে। সেই তালিকা অনুযায়ী 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সশরীরে নথি যাচাই হবে। 1 আগস্ট থেকে 2025-26 শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু হবে। দ্বিতীয় দফার ভর্তি 2 আগস্ট থেকে 11 আগস্ট আবেদন করার সুযোগ থাকছে। 14 আগস্ট কলেজ বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দ করা হবে। 14 আগস্ট থেকে 17 আগস্ট বরাদ্দ সিটে ভর্তি হবে। 21 আগস্ট আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে। 21 থেকে 24 আগস্ট পর্যন্ত সেই তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে। 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভর্তি হয়ে পড়ুয়ারা সশরীরে নথি যাচাই করবে। একজন পড়ুয়া মোট 25টি আবেদন করতে পারবেন। কোর্সের ভর্তির টাকা ছাড়া পুরো প্রক্রিয়াটি হবে বিনামূল্যে। তবে পোর্টালের মাধ্যমে যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হওয়া যাবে না। তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা হয়। অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কোর্সের ভর্তিও এই পোর্টালের মাধ্যমে হবে না। রাজ্য সরকারের বিএড ও আইন কলেজগুলিতেও পোর্টালের আওতার বাইরে থাকবে। উল্লেখ্য, গত বছর এই পোর্টালের মাধ্যমে 4,44,190 জন আবেদন জমা পড়েছিল। মোট আসন সংখ্যা ছিল 9,46,921টি। মোট স্নাতক বা অনার্স কোর্সের সংখ্যা ছিল 7,230। এবছর আসন সংখ্যা আগের বারের মতোই থাকছে, তবে এবার অনার্স কোর্সের সংখ্যা গতবারের থেকে একটি কমে 7,229 হয়েছে। কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো অসুবিধা হলে সহায়তা নম্বর থাকছে। এছাড়া রয়েছে ইমেল আইডি। পাশাপাশি এই বছর নতুন একটি সংযোজন করেছে উচ্চশিক্ষা দপ্তর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। পড়ুয়ারা কোনো অসুবিধায় পড়লে তার সমাধান পেয়ে যাবেন এআই এর সাহায্যে। পোর্টাল খুললেই একটা চ্যাটবট থাকবে, যার নাম দেওয়া হয়েছে বিনা। কলেজে ভর্তির ক্ষেত্রে যে কোনো পরামর্শ চাইলেই উত্তর দেবে চ্যাটবট বিনা। ভারতীয় আকাশপথ থেকে বিপদের খাড়া যেন কাটতেই চাইছে না। কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো ইমার্জেন্সি ল্যান্ডিং এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এবার এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ লন্ডন রুটের বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ, যার জেরে বাতিল হয়ে গেল মঙ্গলবারের আহমেদাবাদ লন্ডন রুটের বিমান AI-159। হঠাৎ করে ফ্লাইট বাতিলের জেরে যথেষ্ট বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদের বক্তব্য, বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো কারণ না দেখে ফ্লাইট বাতিলের কথা জানানো হয়। ঘটনায় অনেক যাত্রী সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বাতিল হয়েছে দিল্লি প্যারিস এয়ার ইন্ডিয়ার AI-143 বিমানটির উড়ানো। এর জেরে প্যারিস থেকে দিল্লি আসার রিটার্ন বিমান AI-142 বিমানটিকেও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিন উড়ানের আগে বিমানটি পরীক্ষা করার সময় যান্ত্রিক ত্রুটি নজরে আসে এয়ার ইন্ডিয়ার কর্মীদের। এরপরই বিমান সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য বিষয় হলো, এ নিয়ে গত 24 ঘন্টার মধ্যে টানা 4টি এমন ঘটনা ঘটল। সকাল 9:20 কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর ফ্লাইট বোমাতঙ্কের জেরে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাত 1টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে দেখা যায় বিমানটির ইঞ্জিনে ত্রুটি রয়েছে। যাত্রীদের অন্য বিমানে করে মুম্বাইয়ে পাঠানো হয়। মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত গোটা বিশ্ব। চাপ বেড়েছে অপরিশোধিত তেলের বাজারেও। এর মধ্যে কানাডায় চলছে G7 বৈঠক। সেখানে উপস্থিত রয়েছে ভারত, জাপান, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ইতালি সহ বিশ্বের একাধিক দেশ। সেখানে উঠে এসেছে যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ। এর মধ্যে গতকাল অর্থাৎ সোমবার ভোর রাতে সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, সকলের অবিলম্বে তেহরান খালি করে দেওয়া উচিত। পাশাপাশি তিনি জানান যে চুক্তি স্বাক্ষর করতে বলা হয়েছিল, ইরানে সেটা করা উচিত ছিল। বিশেষজ্ঞ মহলের ধারণা, ইরানে বড়সড় মাপের হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। সেই ইঙ্গিতে না কি হয়েছে ট্রাম্পের দেওয়া এই সাবধান বাণীতে। আজ মঙ্গলবার G7 বৈঠকের প্রথমার্ধেই বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যোগ দেননি কর্মসূচিগুলিতে। এই ঘটনায় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জন্যই নাকি বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন ট্রাম্প, ফিরছেন ওয়াশিংটনে। অন্যদিকে G7 বৈঠকে উপস্থিত অধিকাংশ দেশে চেয়েছে দুই দেশে শান্তি ফিরুক। তবে সংঘাতের আবহে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পক্ষেই সমর্থন জানিয়েছেন বৈঠকে উপস্থিত রাষ্ট্রনেতারা। তাদের বক্তব্যে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে, নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ইরান অস্থিরতার অন্যতম কারণ, ফলে তাকে কোনোভাবেই পারমাণবিক হাতিয়ার তৈরি করতে দেওয়া যাবে না। অন্যদিকে ট্রাম্প তেহরান খালি করার কথা বলার কিছুক্ষণের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে, যা ব্যারেল পিছু প্রায় $72.64। গত সপ্তাহে এই দাম 7% বৃদ্ধি পেয়েছিল। পেট্রোলিয়াম রপ্তানিকৃত দেশগুলির মধ্যে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান। বিশ্বের খনিজ তেলের ভাণ্ডারের প্রায় 10%ই রয়েছে ইরানের কাছে। স্বামী, ছেলে ও বৌমার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন 60 বছরের এক বৃদ্ধা। তিনি দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমার রাধাকৃষ্ণ নগরের বাসিন্দা। কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে তিনি সম্প্রতি আবেদন করেছেন তাকে যেন স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়। বৃদ্ধা জয়ন্তী দাসের দাবি, স্বামী ও ছেলে পুত্রবধূ দীর্ঘদিন ধরেই তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করছেন। বৃদ্ধার অভিযোগ, কখনো পার পায়ে শিকল বেঁধে রাখা, কখনো মারধর করা হচ্ছিল তাকে। ভালো করে খেতেও দেওয়া হতো না তাকে। পঞ্চায়েত পুলিশকে অভিযোগ করেও কিছু হয়নি, বরং বাড়িতে তার উপর অত্যাচার বাড়ে। এরকম নিরুপায় হয়ে বাড়ি থেকে চলে এসে দেখুন তিনি বিবাহিত মেয়ে সুপ্রিয়া দাসের কাছে কাকদ্বীপে থাকেন। গত বুধবার কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। মেয়ের বাড়িতে এসেও তারা মারধর ও অত্যাচার করে বলে অভিযোগ বৃদ্ধার উদ্বেগ, মেয়ের কাছে এভাবে কতদিন আর থাকা যায়, বাড়ি ফিরলেই আবার অত্যাচার হতে পারে, এই আশঙ্কাতেও ভুগছেন তিনি অভিযোগে লেখেন, আমার থাকার কোনো জায়গা নেই। জীবন নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি ওই বৃদ্ধা এমন কঠিন অবস্থা থেকে মুক্তি পেতে শান্তিতে মরতে চান বলে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে সম্প্রতি স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান তিনি। স্বামী, ছেলে ও বৌমার অত্যাচারের অভিযোগ করে আবেদন তিনি লেখেন, আমি মরে শান্তি পেতে চাই, অনুমতি দিন, আবেদন মঞ্জুর করুন। কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল বলেন, বৃদ্ধার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্রই কাকদ্বীপ ও পাথর প্রতিমা থানার আধিকারিকদের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধ মামলা রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। এবার বিচার প্রক্রিয়া শুরুর জন্য তাকে আত্মসমর্পণের নির্দেশ দিল ট্রাইব্যুনাল। আগামী 24 জুনের মধ্যে হাসিনাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে, নচেত তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে বলে সাফ জানিয়ে দিল আদালতে 3 বিচারপতির বেঞ্চ। একই নির্দেশ জারি করেছে হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের জন্য। তাকেও আগামী 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। বাংলাদেশ পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী হাসিনা ও আসাদুজ্জামান খান দুজনই এখন ভারতের গোপন আশ্রয়ে রয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা শুনানি ছিল। গত জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তিনি ও তার সরকারের মন্ত্রীরা মানবতা বিরোধী অপরাধে শামিল ছিলেন বলে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। সোমবারের শুনানিতে শুধুমাত্র ধৃত বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা তথা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছিল আদালতে। এদিন পুলিশের রিপোর্টে বলা হয়, শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন এবং বর্তমানে ভারতে রয়েছেন। ট্রাইব্যুনালের শুনানিতে তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত রিপোর্টটি পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকার পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতিরা স্পষ্ট নির্দেশ দেন, আগামী 7 দিন অর্থাৎ 24 জুনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে হবে, সশরীরে হাজিরা দিতে হবে ট্রাইব্যুনালে। এ বিষয়ে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের অনুপস্থিতিতেই শুরু হবে বিচার প্রক্রিয়া।